স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়ল দর্শক ও নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় এখনো অবধি মৃত্যু হয়েছে 25 জনের, আহত হয়েছেন 35 জন। মিশর একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়ল দর্শক ও নিরাপত্তা বাহিনী। ঘটনায় এখনো অবধি মৃত্যু হয়েছে 25 জনের, 35 জন আহত হয়েছেন। এই ঘটনায় জানা গিয়েছে এয়ার ডিফেন্স স্টেডিয়ামের বাইরে ঘটনাটি ঘটেছে। সেই সময় ইজিপ্সিয়ান প্রিমিয়ার লিগ ক্লাবস জামালেক এর সঙ্গে ম্যাচ চলছিল ইএনপিপিআই এর। জামালেকের সমর্থক যারা আল্ট্রাস হোয়াইট নাইটস নামে পরিচিত, তারা বিনা টিকেটেই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিল। প্রায় 10,000-এরও বেশি সমর্থক শুধু স্টেডিয়ামে ঢোকারই চেষ্টা করেননি, সেই সঙ্গে তালা ভেঙে ফেলার চেষ্টা করে বলেও জানা গিয়েছে। নিরাপত্তা কর্মী ও ভক্তদের সঙ্গে বিবাদের শুরু তখন থেকেই, তা ক্রমেই মারাত্মক সংঘর্ষের পর্যায়ে চলে যায় বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে, পুলিশের গাড়িতেও তারা আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে যোগদানকারীদের ছত্রভঙ্গ করতে তৎপর হয় পুলিশ, তখনই মৃত্যু হয় ওই 25 জনের। এই ঘটনা মিশরে প্রথমবার নয়, এর আগেও একটি ফুটবল ম্যাচে এই ধরনের ঘটনা ঘটেছে মিশরে। সেই ঘটনায় মৃতের সংখ্যা ছিল 74 জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই কালো টাকা প্রসঙ্গে 60 জন ভারতীয় এবং বেশ কিছু সংস্থার নাম প্রকাশ করতে চলেছে। সেই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে খুব শীঘ্রই সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কালো টাকা প্রসঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার 60 জন ভারতীয় এবং বেশ কিছু সংস্থার নাম প্রকাশ করতে চলেছে। সেই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে খুব শীঘ্রই সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গিয়েছে। তাদের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়া ও বিদেশের ব্যাংকে কালো টাকা গচ্ছিত রাখা সংক্রান্ত নানা অভিযোগ রয়েছে। এদিকে এই প্রসঙ্গে অরুণ জেটলি জানিয়েছেন, কালো টাকা উদ্ধারে তৎপর কেন্দ্র। অর্থমন্ত্রীর দাবি, দ্রুত কাজ হচ্ছে। চিহ্নিত করা হয়েছে মোট 628 জনকে। 60 জন গচ্ছিতকারীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে। তাদের নাম শীঘ্রই প্রকাশ করা হবে। জানা গেছে, যে সমস্ত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র, তার মধ্যে বহু বড় কর্পোরেট সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং শিল্পপতি রয়েছেন। কালো টাকা যে সমস্ত অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে তার পরিমাণ 1500 কোটি টাকা থেকে 1600 কোটি টাকা। এই সংক্রান্ত সমস্ত মামলা আগামী 31 মার্চের মধ্যে শেষ করতে হবে, না হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না। কারণ ঘটনাগুলি সমস্ত 2008 থেকে 2009 সালের মধ্যে ঘটেছে। কেন্দ্রীয় সরকার এই সমস্ত নাম শীঘ্রই প্রকাশ্যে আনবে, কারণ লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিদেশের ব্যাংকে ভারতীয়দের যত কালো টাকা গচ্ছিত রয়েছে তা তারা ফিরিয়ে আনার চেষ্টা করবে। কালো টাকার তদন্তে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল, তার শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এমবি শাহ। आइडेंटिफाई करने के बाद लगभग 350 अकाउंट्स होल्डर्स ऐसे हैं जिनकी असेसमेंट पूरी हो चुकी है। पेनल्टी की कार्रवाई शुरू हो गई और 31 मार्च तक ये सब एसआईटी की ज्यूरिसडिक्शन के तहत जो सुप्रीम कोर्ट ने बनाई थी, जिसमें सुप्रीम कोर्ट के 2 रिटायर्ड जजेस हैं, ये रेवेन्यू विभाग कर रहा है। 350 के करीब की असेसमेंट पूरी हो चुकी है। बाकियों की असेसमेंट जो है वो 31 मार्च 2015 तक पूरी हो जाएगी। पेनल्टी और प्रोसिक्यूशन एक तरीका है अकाउंट होल्डर्स से को सजा दिलवाने का और उनसे अमाउंट लेने का, वो कार्रवाई चल रही है। इसमें अधिकतर नाम वही हैं जो भारत सरकार के पास या रेवेन्यू विभाग के पास पहले से हैं। सवाल नामों का नहीं है, नामों के साथ साथ उन नामों के अकाउंट्स की एविडेंस, और एविडेंस इन एडिशन टू द स्टोलन डेटा चाहिए, ताकि पुख्ता केस बन पाए। केवल नाम है, उससे पर्याप्त कार्रवाई अदालत में नहीं हो पाएगी। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 6 বছরের জন্য জিতন রাম মাঝিকে বহিষ্কার করল জেডিইউ। এদিকে সরকার গড়ার দাবিতে 130 জন এমএলএ কে সঙ্গে নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন নীতিশ কুমার, লালু প্রসাদ ও শরদ যাদব।
সুর নরম করেও কাটল না ফাড়া। 6 বছরের জন্য জিতন রাম মাঝিকে বহিষ্কার করল জেডিইউ। এর আগে নিজের অনড় অবস্থান থেকে সরে এসে জিতন রাম জানিয়েছিলেন নীতিশ মন্ত্রিসভায় তাকে উপমুখ্যমন্ত্রী পদ দিতে হবে, তবে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়বেন তিনি। এদিকে দল তাড়িয়ে দেওয়ার পরই বিজেপির দ্বারস্থ হচ্ছেন জিতেন। তার সঙ্গে 15 জন বিধায়কের সমর্থন রয়েছে বলেও দাবি করছেন জিতেন। কমাস পরেই বিহারে বিধানসভা ভোট, তার আগে জিতেনকে দল থেকে তাড়িয়ে বিজেপির সুবিধা হয়ে গেল বলে মত বিশেষজ্ঞ মহলের। অন্যদিকে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে সরকার গড়ার দাবি জানালেন জনতা দলের নয়া পরিষদীয় দলনেতা নীতিশ কুমার। রাজভবনে সোমবার তিনি দাবির সমর্থনে অনুগামী 130 জন এমএলএকে পেশ করেন। নীতিশ কুমার, আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব ও জেডিইউ সভাপতি শারদ যাদব তিনজনে একই গাড়িতে রাজভবনে যান। নীতিশ পরে সাংবাদিকদের বলেন, আমরা রাজ্যপালকে বলেছি এখানে যে বিধায়করা আমাদের সঙ্গে এসেছেন তাদের সবার কাছে নিজেদের পরিচয়পত্র আছে। রাজ্যপাল যে সময়সীমা বেঁধে দেবেন তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তৈরি আমরা। সরকার গড়ার ডাক না পেলে তিনি 130 জন विधायक के राष्ट्रपति सामने पेश करते तैयारी बोलेও জানিয়েছেন नीतीश कुमार। इस समय असेंबली की बात आएगी, अगर इस प्रकार की बात है, हम 20 तारीख से असेंबली बजट सेशन आहूत कर रहे हैं। जिनको समझ में है कि हमारी मेजोरिटी है तो हम 19 या 20 तारीख को हम बैठक भी बुला लिया है। अगर उस दिन मान लीजिए कि वो उनका मेजोरिटी हो जाती है तो हम स्टेप डाउन कर जाएंगे। इनको कहीं अधिकार नहीं है लेजिस्लेचर पार्टी की बैठक को बुलाना, और उन्होंने बुलाया बिना मेरे कंसेंट के बुलाया। और इस तरह से हमारे नीतीश कुमार जी बहुत अच्छे आदमी रहे हैं, लेकिन सत्ता के बिना वो नहीं रह सकते। वो साबित हो गया है कि नकली चेहरा बाहर था और असली चेहरा छिपा हुआ था। वही असली चेहरा को उन्होंने ला करके दिखलाया है, और आज मुख्यमंत्री बनने के लिए कोई भी हथकंडा अपनाए बिना नहीं रहा। अगर नीतीश कुमार को कहते हैं तो उनको सीख लेना चाहिए कि कोई व्यक्ति अपने मुख्यमंत्री या वार्ड सदस्य भी इस्तीफा नहीं देने की चाहत रखता है। नीतीश कुमार जी ने नीतियों को लेकर करके और खुद अपने पर जिम्मेदारी लेकर करके लोकसभा चुनाव में हार पर अपना इस्तीफा देने का काम किया, और ऐसे व्यक्ति को बनाने का काम किया जिस व्यक्ति ने विश्वासघात करने का काम। जेडीयू, आरजेडी, कांग्रेस, सीपीआई और एक निर्दल सह 130 जन एमएलए নীতিশ, লালু, শারদের পিছনে মিছিল করে গিয়ে রাজভবনের বাইরে দাঁড়িয়ে থাকেন। একদিকে জিতন রাম মুখ্যমন্ত্রী পদ না ছাড়ার গো ধরে থাকায়, অন্যদিকে নীতিশ কুমার জেডিইউর নয়া পরিষদীয় নেতা নির্বাচিত হওয়ার পর এবার সকলের নজর রয়েছে রাজভবনের দিকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। কৈলাসহরের মোহনপুরে জোড়াখুনের ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাসক দল সিপিএম এবং বিরোধী কংগ্রেস দলের ডাকা 12 ঘন্টার কৈলাসহর বন্ধ সর্বাত্মকভাবে সফল হয়েছে। কৈলাসহরের মোহনপুরে জোড়াখুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কৈলাসহর মহকুমায়। নৃশংস এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাসক দল সিপিএম এবং বিরোধী কংগ্রেস দলের ডাকা 12 ঘন্টার কৈলাসহর বন্ধ সর্বাত্মকভাবেই সফল হয়েছে। বন্ধের সমর্থনে এদিন ভালো সাড়া লক্ষ্য করা যায় গোটা কৈলাসহরে। রাস্তায় নামেনি কোনো যাত্রীবাহী যান, অফিস আদালতগুলিও ছিল বন্ধ। এদিকে ঊনকোটি জেলার পুলিশ সুপার এল ডার্লং বলে এই নৃশংস ঘটনায় তদন্ত চলছে। পুলিশ এখনো পর্যন্ত সন্দেহমূলক 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তিনি বলেন, কেস হয়েছিল কৈলাসহর পিএস কেস নম্বর 8 আমরা রেজিস্ট্রেশন করেছিলাম এবং আমরা বিভিন্ন দিক থেকে ইনভেস্টিগেশন করছি। এখন পর্যন্ত আমরা 3 জনকে সাসপেক্ট নিয়ে এসেছি, এখানে ইন্টারোগেশন চলছে। ইনভেস্টিগেশন এখনো আছে, আমাদের এফোর্ট জারি আছে। আমরা আশাবাদী কিছু দিনের মধ্যে আমরা এটা ক্র্যাক ডাউন করতে পারব। আর আমার অ্যাপিল থাকবো, আরও যদি কারোর সম্পর্কে যদি আরও বিশেষ ইনফরমেশন থাকে বা এভিডেন্স থাকে বা ক্লু থাকে তো আমাদের সঙ্গে সরাসরি অথবা ইনডাইরেক্টলি টেলিফোনের মাধ্যমে বা ওনার নাম প্রকাশ না করে আমরা ওনাকে উইটনেসের সাইড না করে আমরা যদি এভিডেন্স পাই তাহলে ইনভেস্টিগেশনটা আরও ভালো হবে। আশা করি আমরা সাফল্য হব। স্ট্রাইক ভালোই চলছে, এখনো কোনো পলিটিক্যাল ঘটনা হয় না। সাফিসিয়েন্ট সিকিউরিটি আমরা দিয়েছি বিভিন্ন অফিস আদালতে, যারা অফিস করতে চায়
উল্লেখ্য, রবিবার সকালে কৈলাসহর মোহনপুর লক্ষ্মীছড়া বাঁধের উপর পল্লবনাথ ও অঞ্জন দেব নামে দুই যুবকের মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঊনকোটি জেলার এসপি এল ডার্লং সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশের প্রাথমিক ধারণা অন্য কোথাও খুন করে এখানে ফেলা হয়েছে দুই যুবককে, যদিও এ ঘটনা অরাজনৈতিক বলেই ধারণা পুলিশের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগর কদমতলা কংগ্রেস ভবনে ব্লক কংগ্রেসের তরফে সংবর্ধনা দেওয়া হয় নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাকে। সাংগঠনিক বিষয়গুলি নিয়ে কংগ্রেস ভবনে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। সোমবার কদমতলা কংগ্রেস ভবনে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাকে সংবর্ধনা দেওয়া হয় ব্লক কংগ্রেসের তরফে। বীরজিৎ সিনহা সভাপতি পদে নিযুক্ত হবার পর এই প্রথম কদমতলায় আসলেন। দলীয় কর্মীদের সহিত মিলিত হয়ে সাংগঠনিক বিষয়গুলি নিয়ে কংগ্রেস ভবনে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানের পর কদমতলা কংগ্রেস ভবনের সামনে ছোট্ট একটি সভাও করেন সভাপতি। সভায় বক্তব্য রাখেন বিধায়ক গোপাল রায়, আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস, আব্দুল মতিন চৌধুরী প্রমুখরা। সভা শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন প্রদেশ সভাপতি। ব্লকে ব্লকে কোটি কোটি টাকার দুর্নীতির প্রতিবাদে ঝড়ো আন্দোলনে নামছে কংগ্রেস। সামনে আসন্ন এডিসি নির্বাচনের রণকৌশল তৈরি করা হয়েছে ইতিমধ্যে। চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে বাম সরকারকে দোষলেন বীরজিৎ সিনহা। কংগ্রেস দলের কোনো বিধায়ক বিজেপিতে যাচ্ছেন বলে যে গুঞ্জন, এটাকে অপপ্রচার বললেন বীরজিৎ। এখন তিনি রাজ্য জুড়ে সংগঠন বিস্তার ও সক্রিয় কর্মী তৈরি করতে উদ্যোগ নিচ্ছে। এর জন্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে। রাজ্যে সিপিএমের বিকল্প কংগ্রেস, বিজেপি নয় বলে দাবি প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহার। এবং আমাদের দলকে গণমুখী করব, আমরা দলের সংগঠনকে আমরা বিভিন্ন স্তরে সাজিয়ে তুলব, বুথ লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত দায়িত্বশীল, নির্ভরশীল, কর্তব্যপরায়ণ, আদর্শবান কর্মী আমরা তৈরি করব। ট্রাইবাল এরিয়া তো আমরা শুরু করেছি। কংগ্রেসের বিভিন্ন স্তরে আমাদের সংখ্যালঘু সেল আছে। অনেকে মনে করবেন সংখ্যালঘু সেল মানে মাইনরিটি সেল শুধু মুসলমান। শুধু মুসলমান নয়, ত্রিপুরাতে মুসলিম আছে, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, শিখ, তারাও সংখ্যালঘুর মধ্যে পড়ে, ধর্মীয় সংখ্যালঘু। এবং তাদের মধ্যেও আমরা লিডারশিপ তৈরি করব। লিডারশিপ ট্রেনিং আমরা নির্বাচন নিয়ে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া চালু হয়ে গেছে। খুব সহসায় আপনারা জানতে পারবেন যে আমরা আগামী 25 তারিখে, এই মাসের 25 তারিখে এডিসি এরিয়া মনুঘাটে আমরা উত্তর জেলা, ধলাই জেলা এবং ঊনকোটি জেলা, 3 জেলার বিশেষ করে ট্রাইবেল এবং সব কংগ্রেস কর্মীদের একটা কর্মী সমাবেশ হবে। এবং দিল্লি থেকে নারায়ণ স্বামী, যিনি আমাদের ইনচার্জ, উনিও আসবেন এবং আমাদের রাজ্যের নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন এবং এখানে সবাইকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয় বিশালগড় জেলা কমলাসাগর বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে। লেম্বুতলী কমিউনিটি হলে আয়োজিত সম্মেলনে 350 জন কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। বিশালগড় জেলা কমলাসাগর বিজেপির মন্ডল কমিটির উদ্যোগে লেম্বুতলী কমিউনিটি হলে বিজেপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয় সোমবার দুপুর 1টায়। পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস ভট্টাচার্য, জেলা সভাপতি তুলসী বণিক, বিজেপির নেতৃত্ব সবল ভৌমিক, গৌতম সরকার, গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা। কর্মী সম্মেলনে আগামী দিনের কর্মসূচি ও সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনে মোট 350 জন প্রতিনিধি অংশ নেয়। প্রোগ্রাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির সিপাহীজলা কমিটিতে যে কমলাসাগর মণ্ডল, এই কমলাসাগর মণ্ডলের বর্ধিত কর্মী সভা। এই বর্ধিত কর্মী সভায় আজকে আমাদের মধ্যে কমলাসাগর থেকে প্রায় 350 প্রতিনিধি উপস্থিত আছেন। এখানে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হচ্ছে। মূলত ভারতীয় জনতা পার্টি কি, ভারতীয় জনতা পার্টি কেন করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার বিষয়ের উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। উত্তর ত্রিপুরা জেলার 108টি বিদ্যালয়ের 8 শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে হয় এই কর্মশালাটি। প্রাকৃতিক বিপর্যয়কে কিভাবে লঘুকরণ করা যায় এবং বিপর্যয় ঘটার পর কিভাবে মোকাবেলা ও উদ্ধার করতে হবে, সেসব বিষয়ের উপর একদিনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। উত্তর ত্রিপুরা জেলার 108টি বিদ্যালয়ের 8 শতাধিক ছাত্রছাত্রী নিয়ে এই কর্মশালা হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। সুদূর জম্পুই থেকে ছাত্রছাত্রী
এতে অংশ নেয়। কর্মশালার উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রাকৃতিক বিপর্যয় দপ্তরের অধিকর্তা ডক্টর শরৎ দাস। কর্মশালায় জাতীয় বিপর্যয় উদ্ধারকারী দলের কর্মীরা বিভিন্ন কলাকৌশল দেখান ছাত্রছাত্রীদের। এনডিআরএফ অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্সের সদস্যগণ মঞ্চে কলাকৌশল প্রদর্শন করেন। Today's workshop is for sensitization specifically related to disaster preparedness as well as disaster mitigation. Sensitization মানে আমাকে একটু সচেতন হতে হবে, আমাকে কি কি প্রসিজার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে এটা জানতে হবে। এই কারণের জন্য আমরা উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক এই সেন্সিটাইজেশন প্রোগ্রামটা করছি। আপনারা সবাই জানা আছে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এই সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমার প্রতিতে ঘটছে। রিসেন্ট এক্সাম্পল হলো আমাদের উত্তরাখণ্ড বা জম্মু আর কাশ্মীর, এটা সবাই আপনারা তো জানছেন যেই দুর্যোগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কংগ্রেস ছাড়লেন দুইবারের বিধায়ক অশোক দেববর্মা। কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কংগ্রেস দল ত্যাগ করেন তিনি। সোমবার তার নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি। কংগ্রেস ছাড়লেন দুইবারের বিধায়ক অশোক দেববর্মা। দলীয় অন্তকন্দুল, বিশৃঙ্খলা ও সংগঠনহীন কংগ্রেস ইত্যাদি অভিযোগ এনে সোমবার কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়লেন কংগ্রেসের দুইবারের বিধায়ক তথা বর্ষীয়ান নেতা অশোক দেববর্মা। সোমবার বিকেলে তার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি একথা জানান। তিনি আরও জানান, দুপুর 12টায় সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাজ্য সভাপতি বীরজিৎ সিনহার কাছে ফ্যাক্স বার্তা পাঠিয়েছেন। একটা আঞ্চলিক দলের উপর নির্ভর করে চলতে চায়, এটাতে আমি লক্ষ্য করছি তার মধ্যে পাওনা দেনা কিছুতেই কিছু নেই, এইরকম পদ্ধতিতে অ্যালায়েন্স বারবার হয় প্রতি ইলেকশনের সময়। এইভাবেই আমরা আমাদের নিজের সংগঠনটাকে জলাঞ্জলি দিয়ে আমরা বারবার মার্কেটে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তীব্র গতিতে আসা বেআইনি চাল বোঝাই মারুতি ভ্যান উল্টে আহত হয় 3 জন যাত্রী। ঘটনা ধর্মনগর থেকে পানিসাগরের মাঝে মধ্য দেওছড়া নামক স্থানে। সোমবার দুপুর 12:30 নাগাদ TR01D 0796 নম্বরের একটি মারুতি ভ্যান তীব্র গতিতে ছুটছিল ধর্মনগর থেকে পানিসাগরের দিকে। মাঝপথে মধ্য দেওছড়া নামক স্থানে বাঁ দিক থেকে ডান দিকে গিয়ে উল্টে পড়ে। গাড়িতে 6 বস্তা চাল ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি বেআইনি চাল নিয়ে যাচ্ছিল, যে কারণে গতিবেগ ছিল 100-র উপরে। গাড়ির মধ্যে চালক ছাড়া 3 জন যাত্রীও ছিল। গাড়িটি উল্টে যাবার পর আশপাশের লোকজন গাড়িটিকে তুলে 3 জন যাত্রীকে বের করে। চালক পালিয়ে যায়। দমকলকে খবর দেওয়ার পর আহত 3 যাত্রীকে পানিসাগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে 2 ঘন্টা অপেক্ষা করার পর পানিসাগর মহকুমার কোনো পুলিশকে দেখা যায়নি। এ নিয়ে এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। গাড়িটা লাইনে ওঠা ছিল কি ওই খাইতে পড়ছিল, জমিনের নিচে পড়ে গেছিল কি এটা তো তারা তো এটা রং সাইডে পড়ছে, রং সাইডে পড়ছে, ডাইন সাইডে পড়ছে, বা সত্যি ডাইন সাইডে পড়ছে গাড়িটা। এরপর আপনার প্যাসেঞ্জার আসলো ভিতরে? প্যাসেঞ্জার আছে 3 জন আর ড্রাইভার 60 জন। আপনার এরপর গাড়িটা তুলছে? গাড়িটা আমরা সবাই মিলে তুলিয়া প্যাসেঞ্জার বার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমা ভিত্তিক জারিসারি উৎসব অনুষ্ঠিত হয় রবীন্দ্রনগর কমিউনিটি হলে। এর উদ্যোক্তা সোনামুড়া ওয়াকফ কমিটি, তথ্য সংস্কৃতি দপ্তর এবং কাঠালিয়া পঞ্চায়েত সমিতি। সোনামুড়া মহকুমা ভিত্তিক জারিসারি উৎসব অনুষ্ঠিত হয় সোমবার। এদিন বেলা 12টা নাগাদ রবীন্দ্রনগর কমিউনিটি হলে সোনামুড়া ওয়াকফ কমিটি, তথ্য সংস্কৃতি দপ্তর এবং কাঠালিয়া পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মহকুমা ভিত্তিক জারিসারি উৎসবের উদ্বোধন করেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য জেসমিন সুলতানা, মহকুমা শাসক পান্না আহমেদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম বলেন, যাতে আমরা ধরে রাখতে পারি আমাদের যে প্রত্যেকটা তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে যাতে আমরা আমাদের মধ্যে দেখতে পারি, আমরা তাদের পশ্চাৎ সংস্কৃতির মধ্যে পড়বে না যায় সেই দিকটাকে রাখার জন্য এই জাতীয় জারিসারি উৎসবগুলি করে হয়ে থাকে। আমাদের মহকুমার মধ্যে অনেক আগে এই যে পুষ্টিপত্র মাঝে প্রায় 5.5 বছর বন্ধ ছিল, এখন আবার এই বছর থেকে সেটা শুরু হয়েছে। আপনারা সবাই এখানে এসেছেন। এই যে জারিসারি উৎসব, জারিসারি উৎসবের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন প্রতিযোগী এবং প্রতিযোগী হিসেবে, সেটাকে আমাদের এখানে বিচারকরা রয়েছে। বিচারকরা যেভাবে এদিনের এই জারিসারি উৎসবে আবৃত্তি, ইসলামিক গজল, দেশাত্মবোধক সঙ্গীত,
বিয়ের গান, কাওয়ালি সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকাবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টোটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 8 ফেব্রুয়ারি ধর্মনগর চন্দ্রপুর এলাকায় বিজেপির এক উঠান সভা অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন দল ত্যাগ করে 10 পরিবার বিজেপি দলে যোগ দেয়। ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা দিন দিন বাড়ছে। বিভিন্ন দল থেকে প্রতিদিনই বিজেপিতে পুরুষ ও মহিলা যোগ দিচ্ছেন। বেশিরভাগ কংগ্রেস দল থেকে আসছেন। 8 ফেব্রুয়ারি ধর্মনগর চন্দ্রপুর এলাকায় এক উঠান সভায় 10 পরিবার বিজেপিতে যোগ দেন। উঠান সভায় যারা যোগ দেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বর্ষিয়ান রাজ্য কমিটির সদস্য রসিক রঞ্জন গোস্বামী, মণ্ডল কমিটির সভাপতি জহর চক্রবর্তী প্রমুখ নেতৃত্বরা। জ্যোতির্ময় দেবনাথের বাড়ির উঠান সভায় যারা যোগ দেন তারা অধিকাংশই কংগ্রেস দল ত্যাগ করে এসেছে। পাশাপাশি 7 ফেব্রুয়ারি কাঞ্চনপুর মহকুমা 10দা কমিউনিটি হলে প্রায় 150টি পরিবার বিজেপিতে যোগদান করেন, যার অধিকাংশ পরিবার উপজাতি সম্প্রদায়ের। প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা সুবল ভৌমিক তাদের হাতে পতাকা তুলে দেন। আমি নান্টু দেবনাথ, আমি কংগ্রেস করতাম, পূর্বপুরুষরা সিপিএম করত। আমি কংগ্রেস করার পরে দীর্ঘদিন কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা খুব বেশি, পাশাপাশি সিপিএমের তো আরো খারাপ, ভিতরে দ্বন্দ্ব, হিংসা, এইসব দেখিয়া আমি এইসব দল ত্যাগ করিয়া এখন আমি সেই ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর যে আধ্যাত্মিকতা ভাব নিয়া এই দেশ জুড়িয়া কাজ করতেছেন, মানুষের কল্যাণের জন্য যে কাজগুলা হইতেছে বা হইব, এই দেখিয়ে আমি উৎসাহ হইয়া আমি বিজেপিতে যোগ দিয়েছি। ত্রিপুরা রাজ্যের মানুষ, ত্রিপুরা রাজনীতিরা হচ্ছে প্রো সিপিএম, এন্টি সিপিএম। এখানকার মানুষ বারবার কংগ্রেসকে উপর ভরসা বিশ্বাস রেখে বারবার প্রতারিত হয়েছে এবং কংগ্রেস সিপিএমের সঙ্গে একটা নীরবে একটা বোঝাপড়ার মাধ্যমে রাজ্যের মানুষের ভাগ্যটা বারবার বিক্রি করত। একমাত্র ভারতীয় জনতা পার্টি, যার বেসিকটাই হচ্ছে কমিউনিস্ট বিরোধী, ওরা কমিউনিস্ট পার্টিকে ভারতবর্ষে চায় না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই 2015 সালের সভ্যপদ অভিযানকে সফল করার লক্ষ্যে সংগঠনের ধনপুর অঞ্চল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দক্ষিণ পাহাড়পুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। রবিবার সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্য নেতৃত্বরা। শিক্ষার লড়াই তীব্র করো, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করো, এই স্লোগানকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশনের 2015 সালের সভ্যপদ অভিযানকে সফল করার লক্ষ্যে সংগঠনের ধনপুর অঞ্চল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার। এদিন স্থানীয় দক্ষিণ পাহাড়পুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, এসএফআই সোনামুড়া বিভাগীয় সম্পাদক সুকুমার নম, রাজ্য কমিটির সদস্য কাউসার আহমেদ, গণ আন্দোলনের নেতা তথা কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম, এসএফআই সোনামুড়া বিভাগীয় সভাপতি মনির হোসেন সহ অন্যান্য অঞ্চল নেতৃত্বরা। অনুষ্ঠানে এসএফআই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় বলেন, দাদা দিদিদের ভাষণগুলি অনেক সময় বোধগম্যতা পায় না, বুঝে উঠতে পারি না। এই যে এসএফআই স্লোগান আমরা লিখেছি যে শিক্ষার অধিকারের লড়াই তীব্র করতে চাই, সাম্প্রদায়িক আক্রমণকে প্রতিহত করতে চাই, দাদা দিদিদের ভালো লাগে কিন্তু তাদের এই বক্তৃতা, তাদের এই বড় বড় স্লোগানের মাধুর্যটা ঠিক বুঝে উঠতে পারি না। এটা আপনাদের দোষ নয়, এটা বোঝার ক্ষমতার দিক থেকে বয়সের কারণে, ক্লাসের ছোট হওয়ার কারণে তো হয়তো আমাদের এটা দুর্বলতা, কিন্তু এর মানে এই নয় যে আমরা যতটুকু বুঝলাম। গণ আন্দোলনের নেতা আব্দুল করিম বলেন, বিদ্যালয় পরিকাঠামোর জন্য, বিদ্যালয়ের আসবাবপত্রের জন্য এই জাতীয় আন্দোলন করতে হয় না। কেন আন্দোলন করতে হয় না? রাজ্যে যে একটা সরকার রয়েছে, এই সরকার এসএফআই দাবিগুলিকে সমর্থন করে প্রতিটা বিদ্যালয়ে যাতে পরিপূর্ণভাবে চলতে পারে এবং রাজ্য সরকারের যে ঘোষণা 1 কিলোমিটার মধ্যে একটা জেবি স্কুল, 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে একটা স্কুল, এই যে অনুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের এই সমাপ্তি অনুষ্ঠানকে ঘিরে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতি লক্ষ্য করা যায়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। ৭৪ লক্ষ টাকা ব্যয়ে ৭৮ মিটার দীর্ঘ একটি ফুটব্রিজ নির্মাণের কাজ চলছে কাঠালিয়া কাকরি নদীর উপর। এই ব্রিজ নির্মিত হলে অটো রিক্সা সহ নিত্য পণ্য সামগ্রী নিয়ে সাধারণ মানুষ অবাধে চলাচল করতে পারবে। খরস্রোতা
কাকরি নদীর উপর আরও একটি ফুটব্রিজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। সম্ভবত ব্রিজটির নির্মাণ কাজ মার্চ মাসেই সম্পূর্ণ হবে। কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণ মহেশপুর পঞ্চায়েতের বুক চিরে সীমান্ত পেরিয়ে চলে গেছে কাকরি নদী। খরস্রোতায় এই কাকরি নদীতে এ পর্যন্ত 6টি ব্রিজ নির্মাণ হয় জনস্বার্থে। আরডি দপ্তরের অর্থানুকূল্যে 74 লক্ষ টাকা ব্যয়ে এই ফুটব্রিজটি নির্মাণ কাজ চলছে। দৈর্ঘ্য 78 মিটার, প্রস্থ 1.8 মিটার। 8টি আরসিসি পিলারের উপর ইট সিমেন্ট যুক্ত ঢালাই, দুপাশে থাকবে পাকা পিলার সংযুক্ত রেলিং। ব্রিজটির উপর দিয়ে অটোরিকশা সহ সাধারণ মানুষ নিত্যপণ্য সামগ্রী নিয়ে অবাধে চলাচলের একটা স্থায়ী ব্যবস্থা হবে সাম্প্রতিক ব্রিজটি নির্মাণ কাজ শেষ হলে। সোমবার ব্রিজের ঢালাই কাজ চলে। কাজের গুণমান সম্পর্কে অভিমত দিতে গিয়ে স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান কমল পাল, স্থানীয় এলাকাবাসী কৃষ্ণকান্ত দেবনাথ, ফনিল সাহা ও লিটন পালরা যথেষ্ট প্রশংসা করেন। এই যে একটা ব্রিজ দেখতে আছেন, এটা এর আগে পুরাতন একটা ব্রিজ আছিল, যে কোনো কারণে এটা হতো আরো 1.5 কিলোমিটার ওদিক দিয়ে ব্রিজটা হচ্ছে নতুন পার্মানেন্ট ব্রিজ। এখন এদিকে যে ব্রিজটা, এটার জন্য জনগণের দীর্ঘদিন একটা দাবি আছিল। বিশেষ করে কেগানগর দক্ষিণ মহেশপুরের একটা পার্ট, অন্তত প্রায় 30-40 হাজার লোকের একটা মানে বসতি এখানে। এখন এই ব্রিজটা যে ওইটা আছে, এটা এই গরিব অংশের মানুষ, সাধারণ কৃষক যারা জনগণ, কৃষকের উৎপাদিত যে পণ্য এগুলা মানে চলাচল আনার ক্ষেত্রে সুবিধা হইব, কৃষকের সুবিধা হইব। কৃষ্ণকান্ত দেবনাথ আমার নাম। হ্যাঁ, যে আমাদের এখানে কাকরি যে ব্রিজটা হচ্ছে, হ্যাঁ, এটার পাশে আমার বাড়ি, কেমন, এবং ব্রিজের প্রথম প্রস্তাবনা আমারই। সেই মত অনুসারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইয়েতে ভূমিকা, অগ্রগণী ভূমিকায় এই ব্রিজটা এখানে প্রতিস্থাপিত হচ্ছে। এবং মাননীয় যে ইঞ্জিনিয়ার মহাশয় আজকে অনেক ধরে পরিশ্রম করে ব্রিজটা করছেন। আপাত দৃষ্টিতে আমার কাছে ব্রিজের কাজটা ভালোই মনে হচ্ছে। এবং এখন আগামী দিন যাতে এটার সৌন্দর্য রক্ষা করা যায়, আমাদের গ্রামবাসীর সেটা নজর রাখতে হবে এবং যেভাবে রক্ষা করা যায় সেই ব্যবস্থা আমাদের নেওয়া উচিত। সাউথ মহেশপুর কাজটা কেমন হচ্ছে? আছে কাজটা ভালোই। আমি দীর্ঘদিন ধরে এখানে কাজ করতে আছি বা দেখতে আছি, লগে আছি। বাড়ি দক্ষিণ মহেশপুর। বৃষ্টি হওয়াতে আমাদের অনেক উপকার, কাজটা মোটামুটি ভালো হইতেছে। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে